আজকে আমরা তোমাদের 9 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা আগের দুদিন ধরে উপপাদ্য দুটো মানে উপপাদ্য 4 আর 6 এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণগুলো বুঝিয়ে এসেছি। তো হোপফুলি তোমরা সেগুলো দেখেছো, আর না দেখলে তো আমার অনুশীলনী কিছু বুঝতেও পারবে না। তাই যদি নাও দেখে থাকো সেগুলো অবশ্যই দেখে নিও। আর অনুশীলনীতে আমাদের মোট 10টা অঙ্ক আছে। আমি একদিনে সবটা বলবো না, একদিনে সবটা বললে একটু প্রেশার হয়ে যাবে বা বুঝতে অসুবিধা হবে। পড়ে হয়তো নেওয়া যাবে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আজকে আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে বলছি। আজকে অর্ধেক বলবো, পরের দিন আরেকটা ভিডিওতে অর্ধেক বলবো, ঠিক আছে? এখন দেখো এখানে একের দাগের দুয়ের দাগের অঙ্কগুলো একটু শর্ট কোয়েশ্চেনই বটে। একের দাগের অঙ্কে বলেছে যে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে সেটা বলতে বলেছে। ধরো আমি যদি লাস্টেরটাই আঁকি, লাস্টের ত্রিভুজটা এইরকম আছে, যার এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি, আর তোমার দেওয়া আছে এইটা 35 ডিগ্রি, আর এখানে এইটা কত দেওয়া আছে 35 ডিগ্রি। ত্রিভুজটার নাম দেওয়া আছে এক্স ওয়াই জেড। তো এখানে কোণের মানগুলো দেখে বলতে বলেছে যে এর কোন দুটো বাহু সমান হবে, না মেপে, স্কেলের সাহায্যে না মেপে। তো এখন দেখো আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আছে, মানে কত না কোণ ওয়াই এক্স জেড এই কোণটা তার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ এক্স জেড ওয়াই। তো আমরা উপপাদ্যতেই পড়ে এসেছি, যে উপপাদ্য 6 পড়ে এসেছি যে কোন ত্রিভুজের মানে যে দুটো কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাদের যে বিপরীত বাহু, তাহলে এর বিপরীতে কি আছে এক্স জেড, আর এর বিপরীতে কি আছে এক্স ওয়াই, তাহলে এরাও পরস্পর সমান হবে। আমি এখান থেকে বলতে পারি যে অতএব ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত হবে এক্স ওয়াই। মাপার দরকার পড়লো না, আমরা বলে দিতে পারলাম যে কোন দুটো বাহু সমান হবে। ওকে, এটাই। দুয়ের দাগের গুলো আবার তোমার বাহু দিয়ে ব্যাখ্যা করতে হবে, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান। অসুবিধা নেই, করতে পারবো, ঠিক আছে? এখন আমি দেখো তিনের দাগের অঙ্কটা যদি বলি, তিনের দাগের অঙ্কটা মুছে দিই। দেখো তিনের দাগের অঙ্কটা কি বলছে, AB এবং CD সরলরেখাংশ দুটি পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করি AC ও BD সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। ACBD চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হবে তাও লিখতে বলেছে। তাহলে AB আর CD দুটো সরলরেখাংশ। সাপোজ এটা AB আর এটা হচ্ছে তোমার CD, তারা পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, আর এই অংশটার সঙ্গে এই অংশটা সমান। সমদ্বিখণ্ডিত সমান দুটো অংশ, তাহলে প্রমাণ করতে হবে AC আর BD সমান্তরাল। তো AC আর BD সমান্তরাল মানে ওটাকে এখানে নাম দিলাম। তো AC মানে কোনটা এইটা, আর BD মানে কোনটা এইটা, তাহলে এদেরকে সমান্তরাল দেখাতে হবে, তাই তো? তাহলে আমি সমান্তরালের চিহ্নটা দিয়েই দিই, AC আর BD কে পরস্পর সমান্তরাল দেখাতে হবে। সাধারণত সমান্তরাল দেখাতে গেলে আমরা তীর চিহ্নটা ব্যবহার করি। তো যাই হোক, তাহলে আমাদের এখানে প্রামাণ্য বিষয়টা কি হবে না AC এর সঙ্গে BD সমান্তরাল। প্রদত্ত কি ছিল যে AB ও CD দুটি সরলরেখাংশ পরস্পরকে O বিন্দুতে এমন ভাবে সমদ্বিখণ্ডিত করবে, পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, আর কিছু না। আর প্রামাণ্য কি হলো না AC এর সঙ্গে BD সমান্তরাল হবে, সেটাই আমরা দেখাবো। ওকে, এটা সঙ্গে এটা সমান্তরাল হবে। তো দেখো খুব সিম্পল, আমরা এই দুটো ত্রিভুজ কনসিডার করব, মানে ত্রিভুজ AOC ও ত্রিভুজ কত BOD, এই দুটো ত্রিভুজ কনসিডার করছি আমরা। এই দুটো ত্রিভুজে দেখো আমি যদি সমান সর্বসম দেখাতে চাই, তো বুঝতেই পারছি যে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, তাই তো? তাহলে আমরা লিখতে পারি AO সমান কত OB বা BO। আবার এই ত্রিভুজের OC বাহুর সঙ্গে এই ত্রিভুজের OD বাহু সমান, তাহলে OC সমান OD। দুটোই কিনা প্রদত্ত, দিয়ে দেওয়া ছিল এটা। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কি পরস্পর বিপরীত কোণ, সেটা লিখে দেবো পরস্পর বিপরীত কোণ। তাই যখনই আমরা এই দুটো কন্ডিশনস দেখাতে পারলাম, ওটা যদি লিখেই দিই, লাস্ট কন্ডিশনটা কি হলো না যে কোণ AOC সমান কোণ কত না BOD, কি না বিপরীত কোণ। আমি লিখে দেবো, তোমাদের লিখে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো বিপরীত কোণ, তাহলে দেখো দেখতে পাচ্ছি দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল সমান দেখাতে পেরেছি। তাহলে আমি A
এ এস এ না সরি এস এ এস দুটো বাহু একটা কোণ এস এ এস সেই শর্তে বলতে পারি যে ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ কত বি ও ডি এই শর্তে মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যখনই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তখন আমি বলতে পারবো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ হিসাবে সমান। আবার বলি অনুরূপ কোণ দেখানোর শর্তগুলো আমি আগের দুদিন ধরেই বলে এসেছি। অনুরূপ কোণ কারা হয় না যে বাহুগুলো সমান হয় তাদের বিপরীত কোণগুলোকেই আমরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে থাকি। তাহলে এর বিপরীতে কোণটা আছে এইটা আর এর বিপরীতে কোণটা আছে এইটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা অর্থাৎ কোণ কত তোমার ও এ সি সমান কোণ কত ও বি ডি এটা। এখন দেখো যেটাই ও এ সি আমি সেটাই বলতে পারি বি এ সি। সে আবার আগের দিনের কথা, কারণ কোণের বাহু বৃদ্ধি করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, বা বাহুকে বর্ধিত করলে, তাই যেটাই ও এ সি সেটাই বলতে পারি বি এ সি। তাই ও এ সি জায়গায় লিখতে পারি অর্থাৎ কোণ বি এ সি সমান কোণ কত এটা বলতে পারি যেটাই ও বি ডি সেটাই বলতে পারি এ বি ডি, যেটাই ও বি ডি সেটাই বলতে পারি এ বি ডি। তাহলে এখানে কথা বলতে পারি এ বি ডি। তাহলে দেখো এখন আমরা কি পেলাম বলতো, এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আমি ছবিটাকে একটু আলাদা করে আঁকছি। এখানে আমি আঁকলাম এসিটাকে, এখানে আঁকলাম আমি বিডিটাকে। এই হচ্ছে তাদের একটা ছেদক, এই যে এটা এবিটা হচ্ছে তাদের একটা ছেদক, এবং ছেদ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে। তাহলে আমি সেই ক্লাস 8 এর যেগুলো আমরা শিখেছি নতুন করে, যে 8 নম্বর চ্যাপ্টার সমান্তরাল সরলরেখা ছেদকের ধারণা, এই দুটো সরলরেখা সমান্তরাল কিনা জানি না, আমরা সমান্তরাল কিনা জানি না, কিন্তু তাদেরকে কেউ ছেদ করার ফলে এই একান্তর কোণগুলো কি হয়েছে সমান হয়েছে। তখনই আমরা এই কনভার্স দিয়ে বলতে পারি যে এসির সঙ্গে বিডি কি হবে সমান্তরাল হবে। সমান্তরাল হলে একান্তরগুলো সমান হয়, আর একান্তরগুলো সমান হলে মানে একান্তর কোণগুলো সমান হলে তখন তারা কি হবে সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারবো যে এসির সঙ্গে বিডিটা কি সমান্তরাল। একইভাবে আমরা এই দিক দিয়েও ব্যাখ্যা করতে পারি, যে কোনো একদিক দিয়ে ব্যাখ্যা করলেই হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে সর্বসম দেখিয়ে অনুরূপ এই একান্তর কোণগুলোকে সমান বলবো, আর যেহেতু একান্তরগুলো সমান তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। ঠিক আছে, তাহলে 3-1টা বললাম, এটা দেখো আমি তো লিখে পাঠিয়ে দেবই, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো একটা ছেড়েই বলছিলাম, এটা তুমি সহজে যেটা করতে পারবে। 5-এর দাগেরটা বলছে, 5-এর দাগেরটা প্রমাণ করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের, আমি যখন করছি একটু তোমরাও করে নাও তাহলে সুবিধা হয়। কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সাপোজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দেওয়া যাক এ বি সি, ধরে নিলাম এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কি বলেছে তার ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে, বিসিটা ভূমি, এটাকে আমি এই দিকেও বর্ধিত করলাম এই দিকেও বর্ধিত করলাম। ধরা যাক এই দিকে পি বিন্দু পর্যন্ত এই দিকে কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। করলে বলছে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তো বহিঃকোণ কোনটা মানে উৎপন্ন হলো এইটা আর কোনটা এইটা, এই দুটো যে বহিঃকোণ উৎপন্ন হলো যে তাদের পরিমাপ সমান দেখাতে হবে। অর্থাৎ আমাদের এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে কোণ এ বি পি সমান কোণ কত না এ সি কিউ, এটা আমাদেরকে দেখাতে হবে। আর দেওয়া ছিল কি প্রদত্ত কি ছিল একমাত্র এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি বাহুকে উভয় দিকে পি এবং কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কি হলো না এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি বাহুকে উভয় দিকে পি এবং কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রামাণ্য কি হলো না এবিপির সঙ্গে এসি কিউটা সমান হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এখন দেখো কি করে দেখানো যায়। এখন দেখো প্রমাণটার দিকে আমরা বলতেই পারি যে এই কোণ প্লাস এই কোণ অর্থাৎ কোণ এ বি পি প্লাস কোণ এ বি সি সমান কত হবে 180 ডিগ্রি। এই যে এই সরলরেখার উপর এটা দণ্ডায়মান, এই দুটো সন্নিহিত কোণ তাদের সমষ্টি কত 180 ডিগ্রি। আবার এইটা প্লাস এইটা অর্থাৎ কোণ এ
CQ প্লাস কোণ ACB ইজ ইকুয়াল টু কত? এটা 180 ডিগ্রি। এটাকে যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, এবার 1 আর 2 যদি আমরা তুলনা করি, তুলনা করলে দেখো তাদের ডান দিকটা সমান। তাহলে যেহেতু ডান দিকটা সমান, তাহলে আমি সেখান থেকে বলতেই পারি তাহলে অতএব তাদের কি হবে? বাম দিকটা সমান। তুলনা করার পরে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব কোণ ABP প্লাস কোণ ABC সমান কোণ কত? ACQ প্লাস কোণ কত? ACB। এখন শুরুতেই বলা ছিল এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে যেহেতু এই বাহুটাকে যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে বিপরীত কোণ হিসাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ ABC সমান কোণ কত হচ্ছে? ACB। তার মানে কি ABC এর সঙ্গে ACB টা কি পরস্পর সমান? ঠিক আছে, তাহলে এটা কি না ABC সমান কোণ কত? ACB। তো এখন দেখো যদি আমরা তাহলে একজনের জায়গায় যদি আরেকজনকে বসিয়ে দিই, ধরো ABC এর জায়গায় যদি আমরা ACB কেই বসিয়ে দিই, উল্টোটাও করতে পারতে, এর জায়গায় একে বসানো যেতেই পারতো, যে কোনো একটা। তখন আমি ACB টাই বসিয়ে দিলাম। তখন দেখো দুদিক থেকে এই ACB আর ACB বাদ চলে যাবে। যখনই বাদ চলে যাবে কি আমরা যাচ্ছি কোণ ABP সমান কোণ কত? ACQ, যেটা আমাদের প্রামাণ্য ছিল যে ABP সমান কোণ কত? ACQ। তাহলে দুটো সম্পর্ক লিখে তুলনা করে একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দাও, দিলে দুদিক থেকে বাদ চলে গিয়ে প্রমাণটা চলে আসবে। ওকে, তাহলে এটাও দেখে নিও, করে নেবে এটা। দেখো নেক্সট এটা বলবো, আর এটাই আজকে লাস্ট বলবো, এটা আজকে বেশি বলবো না, অর্ধেক অর্ধেকে ভঙ্গ করলাম। 6 এর থেকে যদি বলি হচ্ছে প্রমাণ করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরপর তিনটে 6, 7, 8 6, 7, 8 তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং শেখার জন্য। তার মধ্যে দেখো 6 থেকে একটা বলছে প্রমাণ করি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। একটা সমবাহু ত্রিভুজ আঁকা যাক, ধরো একটা ABC সমবাহু ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, যার তিনটে মধ্যমা আমি নিলাম, একটা AB, ধরো এরকম তিনটে মধ্যমা নিলাম, একটা নাম দিচ্ছি AD, আর একটা নাম দিচ্ছি কত? BE, আর একটা দিলাম CF। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রদত্ত কি না ABC একটি সমবাহু ত্রিভুজ যার AD, BE এবং CF তিনটি মধ্যমা। আমাদেরকে দেখাতে হবে যে ওই মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ AD সমান BE সমান CF। এটা আমাদেরকে দেখাতে হবে, আমরা এটা দেখাবো, এটা আমরা দেখাবো। আর কি দেওয়া ছিল, কি দেওয়া ছিল মানে প্রদত্তটি কি দেওয়া ছিল যে সমবাহু ত্রিভুজ মানে AB সমান কত? AC সমান কত না BC। এটা আমাদেরকে দেখাতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটাকে চিরাচরিত একটা উপায়ে সর্বসম দেখিয়ে করা যায়, সেটা দেখবে তোমাদের ম্যাক্সিমাম জায়গায় সেটাই করানো হয়। আরো একটা উপায় এটা করা যায় যেটা অপেক্ষাকৃত কিন্তু অনেকটা সোজা হবে। ঠিক আছে, তো আমি সেই পদ্ধতিটাই বলছি, চিরাচরিত পদ্ধতিটা নিজেরাও সর্বসম দেখিয়ে চেষ্টা করলে পারবে, বা তোমাদের ক্লাসেও অন্য কোনোভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা করবেন স্যার। এটা দেখো আমি এখন যেটা একটু পদ্ধতিটা আলাদা আমি সেটাই বলছি। সেটা বলতে গেলে আমাকে যেন প্রথম ক্লিয়ার করে দিতে হবে যে মধ্যমা কাকে বলে। মধ্যমা কাকে বলে? কোন একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে আমরা কি বলে থাকি না? মধ্যমা বলে, তাই তো? এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার মধ্যমাটাই সেই ত্রিভুজের উচ্চতা হয়ে যায়। আবার উচ্চতা কি না শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত নিলে মধ্যমা, আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর মানে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাকে আমরা বলে থাকি উচ্চতা। তো ইন জেনারেল মধ্যমা উচ্চতা সমান হয় না সাধারণভাবে, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার যেটাই মধ্যমা হয়ে যায় সেটাই কিন্তু তার উচ্চতা হয়ে যায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এখন তাহলে এটাকে যদি আমরা উচ্চতা বলি, আর সে যার উপরে উচ্চতাটা হয়েছে মানে যার উপরে পড়েছে সেটাকে আমাদের কি বলা হয়? ভূমি বলা হয়। অর্থাৎ এই ভূমির উপরে এটা কি হয়ে যাবে? উচ্চতা। যদি তাই হয় তখন দেখবে ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ক্লাস 7 এর একটা চ্যাপ্টার আমরা পড়ে এসেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না? হাফ ভূমি ইনটু উচ্চতা।
অর্থাৎ কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা থাকলে এই সূত্র দিয়ে আমরা তার ক্ষেত্রফল বার করে এসেছি। এইটাকে কাজে লাগিয়ে আমরা এখানে আমরা প্রমাণটা করব। ঠিক আছে, তো কি করে দেখা যাক, কি করে দেখো। প্রথমেই বলি যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে এডিটা একটা কি ছিল, মধ্যমা ছিল। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এডিটা কি বলতে পারো, তার একটা কি উচ্চতা। কারণ এইমাত্র বললাম সমবাহু ত্রিভুজে যেটাই মধ্যমা হয় সেটাই তার উচ্চতা হয়। তাহলে বিসি ভূমির উপরে যখন এডিটা উচ্চতা, তখন ত্রিভুজ, আচ্ছা প্রমাণ এটা, তখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান যেটা হবে হাফ ইনটু কত, ভূমি মানে বিসি বাহুর উপরে ইনটু উচ্চতা। আবার যখন দেখো এই দিক থেকে যদি তাকাও, এই দিক থেকে যদি তাকাও, তখন এই ভূমিটার উপরে আবার বিইটা একটা উচ্চতা। তাহলে বলতে পারি তখন ক্ষেত্রফলটা কত হবে, এবিসি ত্রিভুজের তখন ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। একইভাবে যদি এই দিক থেকে তাকাও, তাহলে তিনটে ভিউ, তিন দিক থেকে আমরা দেখব, তিন দিক দিয়ে বিচার করব। তখন এই দিক দিয়ে বলবে তখন আমার এবি ভূমির উপরে সিএফ উচ্চতা। তবে ত্রিভুজ এবিসি এর তখন ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইনটু এবি ইনটু সিএফ। বিষয়টা তুমি যেই দিক দিয়েই বিচার করো না কেন, একটা ত্রিভুজের একটাই ক্ষেত্রফল হয়। এমন নয় যে তার বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখলে তার ত্রিভুজটার যে জায়গাটা সেটা বেড়ে যাবে বা কমে যাবে, সেটা কখনোই নয়। একটা ত্রিভুজের একটাই ক্ষেত্রফল হয়। ঠিক আছে, তাহলে আমরা যে তিন দিক দিয়ে তিনটে ক্ষেত্রফল বার করেছি, আমরা বলতেই পারি যে শর্ত মতে হাফ ইনটু বিসি ইনটু এডি সমান হাফ ইনটু এসি ইনটু বিই সমান হাফ ইনটু এবি ইনটু সিএফ। এখন দেখো শুরুতেই বলা ছিল যে সমবাহু ত্রিভুজ, তার মানে এবি সঙ্গে এসির সঙ্গে বিসি কি সমান। তো আমরা এই বিসি বা এসি বা এবি তিনটেকে যদি যে কোনো একটাতে নিয়ে আসি, যেহেতু তারা পরস্পর সমান, তাহলে বসাতেই পারি। তাহলে দেখো কত হবে, হাফ ইনটু বিসির জায়গায় এবি বসিয়ে দিলাম, সবগুলোকে এবি তেই নিয়ে আসছি, ইনটু এডি। হাফ ইনটু এসির জায়গায় বসাতে পারি কত, এবি ইনটু বিই সমান হাফ ইনটু যেমন এবি ছিল এখানে এবি রেখেই দিলাম। ওকে, কেন? কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এবি সঙ্গে এসির সঙ্গে বিসি পরস্পর সমান। যখনই এটা করলাম তখন দেখো প্রত্যেকটার মধ্যে দেখো হাফ এবি হাফ এবি হাফ এবি প্রত্যেকটার মধ্যে দেখি বাদ চলে যাবে, যেহেতু সমান আছে আর যেহেতু এটা সেম কোয়ান্টিটি চলে এসেছে, তাই ওই কোয়ান্টিটিটা বা ওই অংশটা আমরা বাদ দিয়ে দিতে পারি। যখনই বাদ দেবে তখন ওখানে কে পড়ে থাকছে বলো? অতএব এডি সমান বিই সমান শেষে কত পড়ে থাকছে দেখো সিএফ, যেটা ছিল আমাদের মূল প্রামাণ্য বিষয়। ঠিক আছে, তাহলে একটু ডিফারেন্ট মেথডে করা হলো, তোমরা সেটা একটু বোঝার চেষ্টা করো, আমি তো করে পাঠিয়ে দেবই। ওকে, আর পরে আর 3-4টে বাকি থাকছে, সেটা আমরা পরের দিন বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যা বললাম সেটা একটু পড়ো।